তো তাইলে আমার এইটা হলো এল হলো, ওকে। সো এখন আমরা ইন্ডাকটেন্সটা পাইলাম। এখন কোশ্চেনটা হলো হোয়াট ডাজ দিস ইন্ডাকটেন্স ডিপেন্ড অন। এখন এই যে ফাই যে ম্যাগনেটিক ফিল্ডটা গেছে, সে কোথা থেকে গেছে? সে কি সলিনয়েডের মধ্যে দিয়ে গেছে না? হ্যালো, মানে এই যে আমরা করছি কি, আমরা একটা টাইম ভ্যারিং একটা ইএমএফ দিছি, সেই ইএমএফ এর ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়েছে সেইটাই সলিনয়েড নামক ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে চলে গেছে, তাই না? সো এইটার ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছে সে কি সলিনয়েডের মধ্যে এইভাবে গেছে না? হ্যালো, আর সলিনয়েডের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় এটার আমরা পড়ছি মিউ নট এন মাল্টিপ্লাইড বাই আই। এইটা আমরা লাস্ট চ্যাপ্টারে দেখছি। তো আমরা করতে পারি কি, এই জায়গায় যে এই জায়গায় লিখতে পারি এন, আর এই যে ফাই এম আছে, ফাই এম এর বদলে লেখা যায় বি মাল্টিপ্লাইড বাই এ। কারণ কি আমরা জানি ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু কি, ম্যাগনেটিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই দ্য এরিয়া। এইদিকে আমার ম্যাগনেটিক ফিল্ডটাও যেদিকে যাইতেছে, আমার যে এরিয়ার ভিতর দিয়ে যাইতেছে তার ডাইরেকশন একই দিকে, যে কারণে আমরা এই জায়গায় বি এ কজ 0 ডিগ্রি লিখছি, মানে এই ফাই এম এর বদলে, হ্যাঁ, ডিভাইডেড বাই আই আছে আর এই জায়গায় এল আছে। তো আমরা এই জায়গা থেকে কি করতে পারি, আমরা লিখতে পারি এন বি এ ডিভাইডেড বাই আই ইকুয়াল টু এল, অর আই ক্যান রাইট এন হলো কি, এন হলো আমার টোটাল প্যাচ সংখ্যা। তাহলে আমরা জানি কি যে টোটাল প্যাচ সংখ্যা ইন এ সলিনয়েড ইকুয়াল টু ইউনিট লেন্থে যে প্যাচ সংখ্যা মাল্টিপ্লাইড বাই এল। মানে আমার এই একটা লেন্থ হলো আছে এল, এই জায়গায় আমার এন সংখ্যক বড় বড় প্যাচ আছে, তো এইটা হলো এন সংখ্যক প্যাচ। তাহলে আমি বলতে পারি যে এল লেন্থে আছে এন সংখ্যক প্যাচ, তাহলে ইউনিট লেন্থে আছে এন বাই এল, এইটার আমরা বলছি স্মল আর এন। সো যে কারণে আমি বলতেছি এই ক্যাপিটাল এন ইকুয়াল টু কত, ছোট হাতের এন ইন্টু এল। সো আমি যদি এই জায়গায় ক্যাপিটাল এন এর জায়গায় ছোট হাতের এন ইন্টু এল ইন্টু বি, বি এর জায়গায় আমি বসাইতে পারি কি, এই যে এই সলিনয়েডের জন্য আমরা যেটা বলছি, সলিনয়েডের জন্য আমার ম্যাগনেটিক ফিল্ডের মান বি ইকুয়াল টু মিউ নট এন আই। সো আই ক্যান সে মিউ নট এন আই বি এর জন্য ডিভাইডেড বাই এই আই আছে আর এই সাইডে একটা এল আছে, তাহলে এই আই এই কাটাকাটি যায় আর আমার এরিয়া আছে একটা। সো এই জায়গা থেকে আমি কি পাই, এল ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। মানে আমি যদি এই জায়গা থেকে লিখি তাহলে আমি বলতে পারি যে আমার যে ইন্ডাকটেন্সটা, আচ্ছা এই জায়গায় ভুল হয়েছে, ভুল মানে দুইটা এলই একরকম দেখা যাচ্ছে, এইটা হলো ইন্ডাকটেন্স। সো লেটস রাইট ইট লাইক সামথিং লাইক দিস ইজ আওয়ার ইন্ডাকটেন্স, দিস ইজ আওয়ার ইন্ডাকটেন্স, ওকে। আর এই যে এলটা নিছি আমরা, এই যে এই যে এন এর জায়গায় আমরা এইটাও আমার ইন্ডাকটেন্স, হ্যাঁ। তো এই জায়গায় যে এলটা নিছি এটা হলো লেন্থ। তো আমরা বলতেছি কি যে আমার ইন্ডাকটেন্স যে আছে সে হলো প্রপোর্শনাল টু এন স্কোয়ার, কারণ আমি এই জায়গা থেকে দেখতে পাইতেছি আছে কি শুধু এন স্কোয়ার, আর আছে কি এ আছে, আর আছে মিউ নট আছে, আর আছে এল আছে, কিন্তু এইগুলো সবই কনস্ট্যান্ট এক্সেপ্ট দিস এন স্কোয়ার। এনটা কি প্যাচ নাম্বার, নাম্বার অফ টার্মস ইন ইউনিট লেন্থ, ঠিক আছে। সেইটা হলো আমার এন। সো তার মানে আমাগো একটা জিনিস আমরা যখন দেখছিলাম, আমার যে ক্যাপাসিট্যান্সের সি আছিল সে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। সো আমার ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে আমার যখন ক্যাপাসিট্যান্সের শেপ চেঞ্জ হয়ে যাইতেছে, আমার সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিট্যান্সের জন্য সি ছিল কি, সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ছিল। মানে সরি, সিলিন্ড্রিক্যাল না, এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য। আমি যখন ক্যাপাসিটরের সিলিন্ড্রিক্যাল করে দিছি তখন আমার ক্যাপাসিট্যান্স আর এক রকম হয়েছে। সো তার মানে কি ক্যাপাসিট্যান্সটা শেপের উপর নির্ভর করছিল, মানে জিওমেট্রির উপর নির্ভর করছিল। এই জায়গায়ও আমার এই জায়গাতেও আমার যে ইন্ডাকটেন্সটা আমি পাইলাম একটু আগে, এই ইন্ডাকটেন্সটা কি এন স্কোয়ার উপর নির্ভর করতেছে, মানে প্যাচ সংখ্যার উপর নির্ভর করতেছে। তার মানে আমরা বলতে পারি জিওমেট্রির উপর নির্ভর করতেছে। সো ইন্ডাকটেন্সও জিওমেট্রির উপরে নির্ভর করে, ঠিক একইভাবে ক্যাপাসিট্যান্সও আমরা মানে জিওমেট্রির উপর নির্ভর করে, ঠিক আছে। সো এইটা আমাদের হইলো, ওকে। এখন আর একটা থিওরি আছে, এই থিওরিটা পড়াইলেই আমাকে শেষ, ওকে। তো এই থিওরিটা হলো আর এল সার্কিট। এখন আর এল সার্কিটটা দেখা যায়, সবাই কি দেখতে পাইতেছো এটা? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার।
তো দেখো এই জায়গায় যে সার্কিটটা আমরা দেখতেছি, এই সার্কিটটা এই জায়গায় কি আছে, নর্মালি আমার একটা ইএমএফ আছে, আর আমার এই জায়গায় একটা সুইচ আছে। এই জায়গায় এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই সুইচ, আর এটা হলো কি আমার একটা রেজিস্ট্যান্স আছে, আর এটা কি আমার একটা ইন্ডাক্টর আছে। তো আমি যদি ফার্স্টে এই সুইচের যে এই এ প্রান্তর সাথে যদি আমি এটা কানেকশন দেই, এইভাবে কানেক্টেড করে দিলাম। এখন কানেক্টেড করলে আমার কি পুরো ব্যাটারি কানেকশন কার সাথে গেছে, রেজিস্ট্যান্সের সাথে প্লাস ইন্ডাক্টরের সাথে গেছে না? হ্যালো, বুঝতে পারছো আমার কথা? যে আমি এ পয়েন্ট যদি কানেক্ট করে দিই তাহলে কি হইতেছে, ব্যাটারি, তারপর কি রেজিস্ট্যান্স, তারপর ইন্ডাক্টরের সাথে চলে গেছে নাকি? ক্লিয়ার? হ্যালো, এই সার্কিটটা আমরা বুঝছি কিনা, যে এর সাথে কানেক্ট করলে যে পুরো ব্যাটারিটার সাথে লাইন পাই, এটা বুঝছি কিনা আমরা? নাকি আমি আইটা দেখাবো? আমি যদি এর সাথে কানেক্ট দিই তাহলে জিনিসটা হচ্ছে এইভাবে, এই ইএমএফ আসতেছে, আমার এই সাইড হলো আমার রেজিস্ট্যান্সের সাথে পাইতেছে, আর আমার এইভাবে যে এই জায়গাতে আমার ইন্ডাক্টরের সাথে পাইতেছে। এখন আমি যদি কার্শফের ল চালাই, আমি কি জানি এই জায়গার যে এই ইএমএফ সে করবে কি, এই ইএমএফটা এইটার মধ্যে আমার আরেকটা কি করবে, আমার একটা ইন্ডাক্টিং ইএমএফ এর জেনারেট করবে, যেটা আমরা একটু আগে দেখলাম নাকি, এই যে সেলফ ইন্ডাক্টেন্সের বেলায় দেখলাম না? এখন এই যে ইএল আছে সে করবে কি, এই যে ইএমএফ এর ফলে যে কারেন্টটা এইদিকে আইতেছে, এই কারেন্টটা রেজিস্ট করার চেষ্টা করবে, যেটা আমরা দেখলাম কি, ওই যে সেলফ ইন্ডাক্টেন্স একটা সূত্র ছিল কি, ভিএল ইকুয়াল টু বা সরি, ইএল ইকুয়াল টু ছিল কি, মাইনাস এল ডিআই বাই ডিটি, নাকি? বুঝতে পারছো? হ্যালো, আমার কি করবে, এই যে ইএমএফটা সে করবে কি, এই ইএমএফ দ্বারা যে কারেন্টটা এইদিকে আসার চেষ্টা করতেছে সেইটারে কি করার চেষ্টা করবে, রেজিস্ট করার চেষ্টা করবে। ঠিক আছে? সো রেজিস্ট করার চেষ্টা করার ফলে যেটা হয়েছে, আমার আরসি সার্কিটে ইমিডিয়েটলি কারেন্টটা ম্যাক্সিমাম থাকে, বাট এই জায়গাতে যেহেতু কারেন্টটারে আমার যে এই ইএল যে জেনারেট হয়েছে সে রেজিস্ট করার চেষ্টা করছে, তাহলে ফার্স্টে কারেন্টটা ছিল জিরো, তারপর সে আস্তে আস্তে বাড়া শুরু করে আর কি, বেসিক্যালি। হ্যাঁ, সো বাড়তে বাড়তে আমার যদি আমি এই জায়গায় কাশফের লুপ রুল চালাই, তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই জায়গায় আমরা যদি এটার ই নট নাম দেই, তাহলে আমার এইটা হলো নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত, লুপ চালাইলে এইভাবে আসবে। সো আমার আসতেছে ই নট, আর এই রেজিস্ট্যান্সের মধ্যে আমার ভোল্টেজ কমতেছে, সো আমরা বলতেছি ভি আর। আর আমার এই যে ইএল সে করতেছে কি, সে এই ই নট যে কারেন্ট আছে তার অপোজিট দিকে বাধা দিতেছে, যে কারণে লুপের অপোজিটে যাইতেছে। সো এই জায়গা থেকে আমরা বলবো ভোল্টেজ আসলে তার মধ্যে দিয়ে ড্রপ হইতেছে না, বরঞ্চ গেইন হইতেছে। সো এই জায়গায় আমরা বলতেছি ইএল ইকুয়াল টু কত, জিরো। সো আমার এই ইকুয়েশনটা যদি আমি এইভাবে লিখি, তাহলে আমরা জানি ই নট ইকুয়াল টু এইটা মাইনাস ভিআর, ভিআর এর বদলে আমরা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে potential difference এটা বলতে পারি আর মাল্টিপ্লাইড বাই আর, আর মাল্টিপ্লাইড বাই আই হুইচ ইজ দ্যাট অন। আর এই ইএল রে ডিফাইন করছি আমরা অ্যাজ এল ডিআই মাইনাস এল ডিআই বাই ডিটি। এটা আমাদের জাস্ট ডেফিনেশন, ইএল এর ডেফিনেশন হলো সামনে একটা মাইনাস থাকে, এটা ইকুয়াল টু জিরো। এখন এই ইকুয়েশন যদি আমি সলভ করি, তাহলে আমি আই এর একটা ভ্যালু পাই, যে আই এর ভ্যালুটা আমরা এই জায়গায় পাইছি এই সলিউশনটা। তাহলে আমার আই হলো কি, আই যে কারেন্ট সেটা হইতেছে ই নট ডিভাইডেড বাই আর, 1 - e⁻t/t/টাউ এল। এই টাউ এলটারে আমরা বলছি হলো বেসিক্যালি টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট। ওকে, সো এই যে টাইম কনস্ট্যান্টটা আমি বলছি, এই টাইম কনস্ট্যান্ট মান, এই টাউ এল এর মান আমরা বলতেছি আর বাই এল, না এল বাই আর, আই থিঙ্ক ইটস এল বাই আর, সামথিং লাইক দ্যাট। ওকে, লেট মি রাইট এল বাই আর। সো এই টাইম কনস্ট্যান্টের ভ্যালু হলো আমার এল বাই আর। এই টাইম কনস্ট্যান্টের ইউনিট হলো সেকেন্ড, ওই যেমন আরসি সার্কিটে টাউ এর ইউনিট ছিল সেকেন্ড, ঠিক একইভাবে এই জায়গায়ও টাউ এর একক হলো সেকেন্ড। সো আমরা এই জায়গা থেকে দেখতে পারি যে যদি আমার টাইমের মান বাড়তে থাকে, টাইম যদি সামনের দিকে যায়, তাহলে যেটা হবে এই ভ্যালুটার মান জিরোর কাছাকাছি হবে। তার মানে কারেন্টের মান ই নট বাই আর হইব। টাইম যখন ইনফাইনাইটে যাইতেছে, আই ইকুয়াল টু হইতেছে ই নট বাই আর, যেটা হলো আমার ম্যাক্সিমাম কারেন্ট। তার মানে আই জিরোর দিকে সে যাইতেছে হলো এইটা হলো আই ম্যাক্স, আই ইকুয়াল টু আই ম্যাক্স। ঠিক আছে? কারণ কি, ইনিশিয়ালি যখন কারেন্টটা পাস হইতে চাইতেছিল, তখন আমার এই যে ইন্ডাক্টরের মধ্যে যে ইএমএফ আছে সে তার বাধা দিতেছিল। আস্তে আস্তে কি করছে, আস্তে আস্তে কারেন্টটা একটা স্টেডি অবস্থায় পৌঁছাইছে। সো যে কারণে হয়েছে কি, স্টেডি অবস্থায় যখন পৌঁছাইছে, আইম্যাক্সে যখন চলে গেছে,
তখন আমরা বলতে পারি ডিআই বাই ডিটি হুইচ ইজ আমরা আই ম্যাক্স যখন যাইছে তখন কি ই নট ডিভাইডেড বাই আর এটা হল ডিটি, আর আমরা জানি কি এই ই নটটা একটা ফিক্সড ভ্যালু আরো একটা ফিক্সড ভ্যালু, তাহলে এটা জিরো হয়ে গেছে। যখন আমার কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছেছে তখন আমার ডিআই বাই ডিটি এর মান হয়ে গেছে জিরো। আর আমরা জানি কি ডিআই বাই ডিটি এর মান যখন জিরো হয়ে যায় তখন এই জায়গা থেকে এই যে ইএল ইকুয়াল টু কি এল ডিআই বাই ডিটি, তাহলে আমার ইএল এর মানও কি হয়ে যাব জিরো হইব যখন আই ইকুয়াল টু কত ই নট বাই আর অর আই ম্যাক্স। সো তার মানে হলো যে সার্কিটে প্রথম দিকে কোনো কারেন্ট ছিল না, বাট অ্যাজ টাইম মানে ইনক্রিজড, সো হোয়াট হ্যাপেন টু দ্য সার্কিট, the current become maximum. Once the current reached its maximum value, there is going to be no EMF induced inside this inductor, ঠিক আছে? বাট এই সময় আমার ভোল্টেজ ডিফারেন্স এই যে এই রেজিস্টরের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম হয়ে গেছে, কারণ আমরা জানি রেজিস্টরের ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু আর মাল্টিপ্লাইড বাই আই, ঠিক আছে? সো তার মানে আর আই এর ভ্যালু আমরা এই জায়গা থেকে যেটা পাইছি এটা যদি বসাই দেই তাহলে আমার বেসিক্যালি বসাইলে এই জায়গাটা ই নট আসে, ই নট তারপর আসবে হলো ওয়ান মাইনাস টি, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ এল। এইটা যদি হয় তাহলে যেটা হইব টাইম যত প্রোগ্রেস করবে তত কি হইব, টাইম ইনফিনিটি গেলে ভি আর ইকুয়াল টু হয় ই নট, আর ই নটটাই ছিল হলো ইনিশিয়াল ভোল্টেজ যেটা হলো আমার ব্যাটারি ছিল। হ্যাঁ, সো ম্যাক্সিমাম ভোল্টেজ রিচ করে হলো রেজিস্টরের ভোল্টেজ ম্যাক্সিমাম হয়ে যায় যখন ফাইনাল টাইম চলে আসে, আর ইন্ডাক্টরের ভোল্টেজ বা ইন্ডাক্টরের ইএমএফ এর মান জিরো হয়ে যায় যত টাইম অ্যাপ্রোচ করে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? সো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা হলো এইটা, দিস ফর্মুলা ইউ হ্যাভ টু রিমেম্বার। এই যে এই ফর্মুলাটা, দিস ইজ ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হইব। আর এই যে টাউ এল ইকুয়াল টু কত ইন্ডাকটেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এইটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা। সেটা 2 নাম্বার ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা হলো আমার 1 নাম্বার ইম্পর্টেন্ট ফর্মুলা। এই দুইটা মনে রাখতে হবে। সো এইটা আমরা পড়লাম। এখন আমি ইমিডিয়েটলি একটা কাজ করি, যদি আমি কি করলাম যে আমি এ এর কানেকশন অফ করে আমি বি এর সাথে এটারে কানেক্ট করে দিলাম, এখন কি আমার ব্যাটারির সাথে কোনো কানেকশন আছে সার্কিটের? হুম, কেউ বলতে পারবা যে আমি যদি বি এর সাথে কানেক্ট করে দিই তাহলে সুইচটারে, তাহলে কি ব্যাটারির সাথে কোনো কানেকশন আছে কি নাই? হ্যালো, মানে আমি যদি বি এর সাথে কানেক্ট করি ব্যাটারির সাথে কানেকশন আছে, কেউ দেখতে পাইতেছে ব্যাটারির সাথে কোনো কানেকশন আছে সার্কিটের? নাই। সো যদি না থাকে তাহলে সার্কিটটা দেখতে, এখন বি এর সাথে কানেক্ট করলে সার্কিটটা দেখতে হবে এইভাবে, যে আমার এইদিকে রেজিস্ট্যান্স আছে আর এটা রেজিস্ট্যান্স, আর আমার এইদিকে আছে হলো এই যে এইটার মধ্যে ইএল আছে, সরি এল আছে আর কি। সো আগে আমার কারেন্ট যাইতেছিল ওইভাবেই কারেন্ট যাইতেছে, মনে করো এইদিকে কারেন্ট যাইতেছে, এই যে কারেন্ট যাইতেছে, কারেন্টের মান তো আমরা দেখছি লাস্টে যাই ম্যাক্সিমাম হয়েছে। সো কারেন্ট যাইতেছে, আমরা জানি কি রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট কি হয়, রেজিস্টরের মধ্যে দিয়ে আসলে ভোল্টেজ ড্রপ হয়। সো আমরা এই জায়গাতে যাই যেটা দেখবো যে এই যে এই জায়গাতে, সো রেজিস্টরের ভোল্টেজ ড্রপের জন্য সামনে একটা মাইনাস আনছি আমরা, আর হলো এই যে ইসের মধ্যে দিয়ে কি বলে যে এই যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আমরা অপোজিট ভাবে চিন্তা করতেছি ভিএল, এই যে পজিটিভ, বিকজ ভোল্টেজ ড্রপ না বরঞ্চ গেইন হইতেছে। হ্যাঁ, যদি সেইটা হয়, কারণ ওর ওর কাজই হইতেছে যে এই আইরে বাধা দেওয়া। হ্যাঁ, সো যদি হয় তাহলে আমরা এইভাবে কার্শফ লটা লিখতে পারি, এবং আমরা লাস্টে যদি সলভ করি তাহলে আমরা এইটা পাই ডিসচার্জিং এর ক্ষেত্রে, দিস ইজ ডিসচার্জিং। সো ডিসচার্জিং এর জন্য আই ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ এল। সো আমি যদি টি এর মান ইনক্রিজ করি ইনফাইনাইটে তাহলে যেটা হবে আই ইকুয়াল টু বেসিক্যালি জিরো হয়ে যাব। সো যখন ডিসচার্জিং প্রসেস তখন ইনিশিয়ালি কারেন্ট ম্যাক্সিমাম ছিল, কারণ কি, কারণটা হলো যে আমার যখন আমি সুইচটা মানে যখন ব্যাটারির সাথে কানেক্টেড ছিল ফাইনালি কি হয়েছে কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছেছে, তারপর করছে কি আমরা ব্যাটারি দিয়ে ডিসকানেক্ট করছি, তাহলে কারেন্ট তো ফার্স্টে ম্যাক্সিমামই ছিল, ওই জায়গা থেকে করছে কি আস্তে আস্তে ড্রপ করা শুরু করছে। সো যেটা আমরা এই গ্রাফে দেখতে পারি যে ওকে এই যে রেজিস্ট্যান্স ড্রপ করতেছে, আমার কারেন্টও যদি আমি গ্রাফে আঁকি এইভাবে, এইদিকে যদি টাইম থাকে আর এইদিকে যদি কারেন্ট থাকে, তাহলে এইটা যদি আমার আই ম্যাক্স থাকে তাহলে আমার কারেন্ট কি করবে আস্তে আস্তে এইভাবে ড্রপ করা শুরু করে যাবে। ওকে, সো এটা হলো ডিসচার্জিং এর ফর্মুলা। সো দিস ইজ অ্যানাদার ফর্মুলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আই ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাওয়েল। এখন কথাটা হলো তোমরা এখন 3টা অঙ্ক মানে 2টা অঙ্ক বাকি আছে, এই 2টা অঙ্ক কি আজকে করবা না বৃহস্পতিবার করতেছো? হ্যালো,
বৃহস্পতিবার কি পর্যন্ত টাইম নিবা না আজকে করবা? ওকে, করাই দেই, যেহেতু করতেছি সো আমরা করাই দেই। সো আমার লেটস সি। সো আমাদের অঙ্ক আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স। আমরা এরপর একটা অনলাইন ক্লাস নিব। এই অনলাইন ক্লাসটা বেসিক্যালি কি করব, আমরা কয়েকটা অঙ্ক করাই দেবো ফাইনালের আগে ম্যাগনেটিক ফিল্ড থেকে স্পেশালি, যাতে তোমাকে ম্যাগনেটিক ফিল্ডটা খুবই কমপ্লিকেটেড, তো যাতে তোমাকে আসলে একটু হেল্প হয়তো বা হয়। হ্যাঁ, যে অ্যাটলিস্ট 2টা 3টা অঙ্ক করাই দিলাম যাতে কনসেপ্টটা হালকা পাতলা ক্লিয়ার থাকে আর কি। তো আমাদের এই প্রবলেমটা আছে। হ্যাঁ, তো তো এই প্রবলেমটা কি বলছে, যে দেখা যাওয়ার কথা। সো বলতেছে ফিগার 30/6 shows a 30.6, okay, shows a conducting loop consisting of a half circle. সো আমার এই যে 30.6 করছে কি একটা হাফ সার্কেলের মতো এরকম একটা লুপ আছে। এখন বলতেছে যে অফ রেডিয়াস 0.20 মিটার। সো আমার যে লুপটা আছে এই লুপটার রেডিয়াস দেওয়া হলো 0.20 মিটার। ওকে, এন্ড 3 স্ট্রেট সেকশন, এই যে 3টা স্ট্রেট সেকশন, এই একটা স্ট্রেট সেকশন, এই যে এই একটা স্ট্রেট সেকশন আর এই একটা স্ট্রেট সেকশন। সো আমার 3টা স্ট্রেট সেকশন আছে। বাট এই 3টা স্ট্রেট সেকশন বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নাই আর কি। হ্যাঁ, সো যেটা হইতেছে এখন বলতেছে তারা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমার শুধুমাত্র এই সার্কেলটাই আছে আর কি। সেমি সার্কেল মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আর কি। So the half circle lies in a uniform magnetic field B, that is direction out of the page. এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এই যে আমার হাফ সার্কেলটা আছে, সে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে যার ডাইরেকশন হলো আউট অফ দ্য পেজ। এই যে পয়েন্ট দ্বারা বুঝাইতেছে যে আমার ম্যাগনেটিক ফিল্ড গুলো বাইরে আসতেছে। সো আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো আউট অফ দ্য পেজে আছে কি। The field magnitude is given by B equal to 4t² plus twice t plus 3। মানে এই যে ম্যাগনেটিক ফিল্ড, এইটা আসলে লিখছে বি ইকুয়াল টু কত, 4t² প্লাস 2.0t প্লাস 3। তার মানে টাইমের মান যদি আমি চেঞ্জ করি আমার ম্যাগনেটিক ফিল্ডের মান চেঞ্জ হয়ে যেতেছে। আমার ম্যাগনেটিক ফিল্ডটা আউটওয়ার্ড আছে এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করতেছে, টাইমের সাথে সাথে ভ্যারি করতেছে। আর আমরা জানি কি, আমরা জানি যদি একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখি, এই জায়গায় কি করছি, আমি যে ওয়্যারটা রাখছি এই ওয়্যারটা একটা ভোল্টেজ আছে যেটা এই জায়গায় লিখছে an ideal battery with EMF E battery equal to 2 volt is connected to the loop। এই যে লুপটা আছে এই লুপটারে আমরা একটা কি করছি, একটা ব্যাটারি দ্বারা কানেক্ট করছি এবং ব্যাটারির ইএমএফ এর মান হলো 2 ভোল্ট। এরপর বলতেছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লুপ ইজ, এই যে লুপটা আছে তার মধ্যে রেজিস্ট্যান্স আছে হলো 2 ওহম এর আছে। তো আমরা করছি কি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বেসিক্যালি কি করছি, আমরা একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা তারকে রাখছি, যে তারটা কি একটা ইএমএফ এর সাথে কানেক্টেড। সো তার মানে ডেফিনেটলি ওই ব্যাটারির ইএমএফ এর ফলে আমার কি হবে, যে একটা কারেন্ট জেনারেট হবে। বাট ওইটাও মেইন কথা না, মেইন কথা হলো আমি একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সার্কিটে রাখছি, একটা ব্যাটারিকে মানে একটা তারকে রাখছি। ওই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে শুধুমাত্র এই সার্কুলার পার্টটুই আছে। তো তার মানে এই যে সার্কুলার পার্ট যতটুকু আছে এতটুকুর মধ্যে আমার একটা ইএমএফ জেনারেট হবে। কারণ আমরা জানি কি একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ওয়্যার রাখলে তাতে একটা ইএমএফ জেনারেট হয় এবং এই ইএমএফ করবে কি, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে
যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে এই যে আউট অফ দ্য পেজের যে ম্যাগনেটিক ফিল্ড তার অপোজিট দিকে অ্যাকর্ডিং টু লেন্স ল। ঠিক আছে, সো কি হলো যে আমার এই যে আউট অফ দ্য পেজ টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আছে, সে করবে কি, সে আমার এই যে সার্কুলার যে পার্ট আছে এর মধ্যে একটা ইএমএফ জেনারেট করবে। এই ইএমএফ করবে কি, আরেকটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হইব অলওয়েজ against the magnetic field which produced it। তার মানে হলো আমার একটা নতুন এই যে ইএমএফ বললাম ইএল, ই ইন্ডাকশনের মাধ্যমে, বা লেটস কল ইট ই ইন্ডাকশন, এইটার ফলে যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে, এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে ভিতরের দিকে। সো ইএল যেটা ক্রিয়েট করছে এটা ভিতরের দিকে, আর আমার ফার্স্টে একটা ম্যাগনেটিক ফিল্ড অলরেডি ছিল, এটা ছিল বাইরের দিকে। হ্যাঁ, সো এইটা হলো। এখন বলতেছে হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য ইএমএফ ই ইন্ডাকশন। এই যে ইএমএফটা জেনারেট হয়েছে, এই যে ই ইন্ডাকশনটা জেনারেট হয়েছে, এইটার ডাইরেকশন কোন দিকে? আমরা জানি যে ই ইন্ডাকশন এর ডাইরেকশন হবে ওই দিকে যেদিকে হইলে তার ম্যাগনেটিক ফিল্ডটা আসলে ভিতরের দিকে যায়। কারণ কি, ইন্ডাকশনই যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করবে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ভিতর দিকে যাইব, হুইচ ইজ গোয়িং টু রেজিস্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ আউটওয়ার্ড। মানে আমার কথা একটু পেঁচানো হইতেছে, বাট না বুঝলে জিজ্ঞেস করো। ইলহাম, তুমি কি বুঝতেছো নাকি বুঝো নাই আমার কথা আমি কি বলতে চাইতেছি? হ্যালো, আমার কথা কি বোঝা যায়? কেউ কি আছে নাকি গেছে সবাই? ওকে, সো আমি বলতেছি যে আমার ফ্যারাডেস ল বা লেন্জের ল অনুসারে যে ম্যাগনেটিক ফিল্ডটা একটা ইএমএফ একটা তারের মধ্যে ক্রিয়েট করে, ওই ইএমএফ আর একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হয় অলওয়েজ অপোজিট টু দা ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ আওয়ার ফার্স্ট ম্যাগনেটিক ফিল্ড, যেটা অলরেডি দেওয়া আছে। মানে আমার এই বাইরের দিকে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেইটা করছে কি, আমার এই তারের মধ্যে একটা ইএমএফ জেনারেট করছে। এই ইএমএফ করছে কি, আরেকটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, যার ডাইরেকশন হবে এই ফার্স্ট ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে। তার মানে ফার্স্ট ম্যাগনেটিক ছিল বাইরের দিকে, এইবার ম্যাগনেটিক ফিল্ড হইব, ইএমএফ দ্বারা ক্রিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড হইব ভিতরের দিকে। ঠিক আছে, এখন এই ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য আমার ইন্ডাকশন ইএমএফ এর ডাইরেকশন যেদিকে হওয়ার কথা সেই দিকেই হবে। তো আমি এখন একটা কাজ করি, এই দিকে যদি আমি আমার কারেন্টটা ধরি, মানে আমার ইএমএফ এর ডাইরেকশন এইদিকে যদি আমি ফিঙ্গারটা ধরি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আসে কোন দিকে? বাইরের দিকে আসে। কিন্তু আমার যে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড তার ডাইরেকশন বাইরের দিকে হবে না, বরঞ্চ হবে ভিতরের দিকে। সো আমি যদি ইএমএফ এর ডাইরেকশনটা এই দিকে ধরি, ই ইন্ডাকশন যেটা আছে সেটার ডাইরেকশন যদি ভিতরের দিকে ধরি, তাহলে দেখা যাইতেছে আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে আইতেছে। তার মানে ইএমএফ এর ডাইরেকশন আসলে এই দিক থেকে এই দিকে যাইবে। মানে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড বানানোর জন্য ইএমএফ এর ডাইরেকশন যেদিকে যাওয়া দরকার সেই দিকেই যাবে, লেন্জের ল অনুযায়ী আর কি। ঠিক আছে, এখন এইটা যদি হয় তখন আমাদের বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন অফ দ্য ই ইন্ডাকশন। আমরা জানি কি, এই যে ইন্ডাকশন যে ইএমএফ আছে তার সূত্রটা কি, তারে আমরা কিভাবে বাইর করি? তারে আমরা বাইর করি হলে এই সূত্র দ্বারা, ই ইন্ডাকশন শুড বি ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এখন আমারে বলতেছে যে ম্যাগনিটিউড চাইছে। ম্যাগনিটিউড আমরা জানি কি, ম্যাগনিটিউড এই যে মাইনাসটা আসলে আসতেছে বিকজ অফ দ্য ডাইরেকশন, নট বিকজ অফ দ্য ম্যাগনিটিউড। সো আমরা ম্যাগনিটিউড যখন বলবো ই ইন্ডাকশন ম্যাগনিটিউড, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। আর এনটা আমার আছে এই ডি ফাই ডিভাইডেড বাই ডিটি হইব ডি ডিটি অফ ফাই, এর বদলে আমরা লিখবো বি মাল্টিপ্লাইড বাই আমার এরিয়া। কারণ আমরা জানি কি, ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই এরিয়া। সো আমার এরিয়াটা টাইমের সাথে কনস্ট্যান্ট, সো আমরা লিখতে পারি এন মাল্টিপ্লাইড বাই এ ডি ডিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা এই জায়গাতে দেখবো। লিখছে কি, এই যে ই ইন্ডাকশন ইকুয়াল টু ডি ফাই বি ডিভাইড বাই ডিটি। এন এর মান অন ধরছে কারণ আমার এই লুপে মাত্র একটাই টার্ন আছে, জায়গায় বেশি টার্ন নাই। সো বেসিক্যালি এন এর মান অন হয়েছে বেসিক্যালি কিসের জন্য, যে আমার টার্ন মাত্র একটা। সো যে কারণে আমরা করছি কি, এই জায়গাতে আমরা এন এর মান
1 ধরে নিছি। আর এরিয়াটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে বাইরে চলে এসে ডিবি বাই ডিটি আসছে। আর বি এর মান এই জায়গায় দেয়া আছে হলো কত, 4t² প্লাস 2t প্লাস 3। সো ওই বি এর মানটা আমরা যদি এই জায়গায় বসাই যদি ডেরিভেটিভ করি তাহলে এইটা আসে। আর আমার যে এ এর মান কি হবে, এটা হবে শুধুমাত্র এই যে ওয়্যার, এই যে এই অর্ধেক ওয়্যার আছে এর এরিয়া। কারণ এই অর্ধেক ওয়্যারটাই শুধুমাত্র আমার কিসের মধ্যে আছে, অর্ধেক ওয়্যারটাই শুধুমাত্র আমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। আর আমার ওয়্যারের ক্ষেত্রফল মানে এই যে সার্কুলার ওয়্যারের পুরা সার্কেল হলে ক্ষেত্রফল হইতো πr²। আর যেহেতু পুরা সার্কেল না, হাফ অফ এ সার্কেল, এই জন্য আমার এরিয়ার মান হয়েছে πr² ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এইটা যদি আমরা বসাই তাহলে আমরা লাস্টে যাই এই ইন্ডাকশনের মান পাই। আর ডাইরেকশন তো আমরা ফার্স্টই বলে দিছি ডাইরেকশন কি হবে। তারপর বি নাম্বার কোশ্চেনে বসে যে ওকে, আমার বি নাম্বার কোশ্চেনে কি আস্ক করছে, বি নাম্বার কোশ্চেনে আস্ক করছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য লুপ এট টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আগেরটাও বলছিল টি ইকুয়াল টু 10 সেকেন্ডে ম্যাগনেটিক ফিল্ডের মান কত। সো আমি যখন ইন্ডাকশনের মান কত, ইন্ডাকশন ইএমএফ এর মান কত, সো আমি ইন্ডাকশন ইএমএফ এর মান এই জায়গায় বাইর করছি ইন টাইম। সো আমি যদি টাইমের মান 10 সেকেন্ড বসাই দিই তাহলে আমার ইএমএফ বাইরে যায়। এখন আমার বলছে কারেন্টের মান কত 10 সেকেন্ডে। এখন আমি দেখতেছি আমার যে ইএমএফ, সেই ইএমএফ এর ডাইরেকশন কোন দিকে হয়েছে। আমি যদি এই দিকে দিই আমরা বলছি ইএমএফ এর ডাইরেকশন হইতেছে ভিতরের দিকে। সো তাইলে আমার একটা ইএমএফ এর ডাইরেকশন হলো এই দিকে, আর এই দিকে আমার ইএমএফ এর ডাইরেকশন হলো এই দিকে। তার মানে একটা ইএমএফ আর একটা ইএমএফ এর অপোজিটে। তাহলে টোটাল যে ইএমএফ সেইটা হবে হলো আমার এইটা বিয়োগ এইটা। কারণ কি, আমার এই প্রথম যে ইএমএফ ইন্ডাকশন ইএমএফ যেটা আছে সেইটার ভ্যালু আমরা পাইছি হলো এই জায়গা থেকে আমরা যদি দেখি সেটা পাইছি 5 ভোল্ট। আর আমার যে ইএমএফটা ব্যাটারি দেওয়া আছে এটা হলো 2 ভোল্ট। সো আমার ইন্ডাকশন ইএমএফ এর মান বেশি, যে কারণে আমি কি করছি যে আমি এই অঙ্কে টোটাল ইএমএফ এই যে ই নেট ইকুয়াল লিখছি ই ইন্ডাকশন মাইনাস ব্যাটারির ইএমএফ। এখন এই টোটাল ইএমএফ কে যদি আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দেই তাহলে ওমের ল অনুযায়ী আমি কারেন্টটা পাই, যে জায়গা থেকে আমি কারেন্টের মান বের করছি। আর আমার যে ই ব্যাটারির যে ইএমএফ এইটা দশম সেকেন্ডেও যা আছে পঞ্চম সেকেন্ডেও তাই। সো ব্যাটারি ইএমএফ চেঞ্জ হইতেছে না, চেঞ্জ হইতেছে কি ইন্ডাকশন ইএমএফ যেটা আছে, যেটা আমরা এই যে 5টা পাইছি, এই 5টা পাইছি দশম সেকেন্ডের জন্য, যে কারণে আমরা এই জায়গায় দশম সেকেন্ডের যে ইএমএফ আছে এটা বসাই দিছি, ওই জায়গা থেকে কারেন্ট বের করে নিছি। এইটা হলো আমাদের আহ উদাহরণের একটা অঙ্ক। আর একটা অঙ্ক আছে আমাদের, এই অঙ্কটা করলেই অঙ্ক শেষ বেসিক্যালি। এই অঙ্কটা এলআর সার্কিট অঙ্ক, হয়তো বা 53 নাম্বার অঙ্ক। তাইলে সেমিস্টার যত যা কিছু আছে সব শেষ আর কি। আমি মোটামুটি আগামী সপ্তাহে তোমাদের ওই যে 23 তারিখের আগ পর্যন্ত মোটামুটি ফ্যাকাল্টি এতে আসি। সো কারো কোনো কনসালটেশন লাগলে, কিছু না বুঝলে, ইউ ক্যান অলওয়েজ ইমেইল মি। যে সময় কনসালটেশন চাও ওই সময় তোমাদের কনসালটেশন দেওয়া যাবে। ওকে, সো এখন আমার অঙ্ক হলো 53 নাম্বার অঙ্ক। 53 নাম্বার অঙ্কে কি বলছে, 53 আমরা দেখি, এ সলিনয়েড হ্যাভিং অ্যান ইন্ডাকটেন্স অফ এত হেনরি is connected in series with a 1 কিলো ওহম রেজিস্টর। সো আমার বেসিক্যালি কি বলতেছে, একটা ইন্ডাক্টর যার মান দেওয়া আছে, এটা হলো এল এর মান দেওয়া আছে, এটা কি করছি আমি একটা রেজিস্ট্যান্সের সাথে সিরিজে কানেক্ট করছি। ওকে, ইফ এ 14 ভোল্ট ব্যাটারি ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য পেয়ার। সো আমি যদি এই ইন্ডাক্টর আর আমার যদি রেজিস্টর আছে যে, তাকে যদি আমি একটা 14 ভোল্ট একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, হাউ লং উইল ইট টেক ফর দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টর টু রিচ 80%। মানে আমার কারেন্ট তো পুরো কারেন্টটার 80% কারেন্ট রেজিস্টরের মধ্যে রিচ করতে কতক্ষণ সময় লাগবে। মানে বলতেছে কি, হাউ লং উইল ইট টেক ফর দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টর টু রিচ 80% অফ ইটস ফাইনাল ভ্যালু। এখন করা হলো কারেন্ট তো পুরো সার্কিট দিয়েই কনস্ট্যান্ট, তাই না? সো এখন 80%, মানে রেজিস্টরের মধ্যেও 80%, আবার মনে করো ইন্ডাক্টরের মধ্যেও বেসিক্যালি ওই 80% হয়। সো বেসিক্যালি বলতেছে 80% ম্যাক্সিমাম কারেন্টের 80% হইতে কত সময় লাগবে, এইটাই বেসিক্যালি আমার কোশ্চেন। আর বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টর এট টি ইকুয়াল টু 1
টাইম কনস্ট্যান্ট। সো আমারে বলছে যে ওয়ান টাইম কনস্ট্যান্টে আমার কত বেসিক্যালি সো সো আমার এল এর মান দেওয়া আছে 6.3 মাইক্রো হেনরি, হুইচ ইজ 10⁻⁶ হেনরি। আর আমার আর এর মান দেওয়া আছে বেসিক্যালি হলো কত, আমরা যদি 53 নাম্বার দেখি, তো আমার আর এর মান দেওয়া আছে 1.20 কিলো ওম। আর আমার ব্যাটারি ভ্যালু হলো 14 ভোল্ট। 1.2 ইন্টু 10⁻³ ওম। আর ব্যাটারির মান হলো ই ব্যাটারি ইকুয়াল টু 14 ভোল্ট। ওকে, 14 ভোল্ট। এখন আমার বলতেছে যে 80% কারেন্ট যাইতে কত সময় লাগবে। সো আমি জানি আমরা এই যে আর এল সার্কিট করছি এইভাবে। সো আমার এই জায়গায় যদি একটা ইএমএফ থাকে, লেটস সে ই0, এটা আমরা ই ব্যাটারি না ধরে ই0 ধরি, যেহেতু আমরা অঙ্কে মানে থিওরিতে ওইভাবে শিখছি। এই জায়গায় আমার একটা রেজিস্ট্যান্স আছে, আর এই জায়গায় আমার একটা ইন্ডাকটেন্স আছে। সো আমার এইভাবে সার্কিটটা দেখছি আমরা। তো আমরা জানি আই ইকুয়াল টু বেসিক্যালি অঙ্কে আমরা সূত্রে পড়ছি ই নট বাই আর 1 - e⁻⁻t/τ অফ এল। এইটা আমার সূত্র ছিল। এখন আমরা জানি যখন ম্যাক্সিমাম কারেন্ট হয় তখন আমরা জানি আই ম্যাক্সিমামের মান হয়ে যায় হলো ই নট বাই আর। কারণ কি? কারণ এই ভ্যালুটা টাইম ইনফিনিটির দিকে গেলে এই ভ্যালুটা 0 হয়ে যায়, তো এই পুরা জিনিস যেটা আছে ওইটা অন হয়ে যায়। তাহলে আই ম্যাক্সিমামের মান ই নট বাই আর হয়। তো আমার বলতেছে 80% হইতে কত সময় লাগবে। সো তাইলে 80% মানে কি? এই যে কারেন্ট আই, এইটার ভ্যালু হইতে হইব 80/100 ইন্টু ই নট বাই আর। কারণ কি? ম্যাক্সিমাম ভ্যালুর 80%। ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এইটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। এইটার 80% হুইচ ইজ 80/100 ইকুয়াল টু ই নট বাই আর 1 - e⁻⁻t/τ অফ এল। সো আমরা এই জায়গা থেকে ই নট বাই আর কাটাকাটি করে দেই, তাহলে আসে 0.8 ইকুয়াল টু 1 - e⁻⁻t/τ অফ এল। সো এই জায়গা থেকে যদি আমরা করি তাহলে আসবে e⁻⁻t/τ অফ এল ইকুয়াল টু হবে 0.2, অথবা আমরা লিখতে পারি t ইকুয়াল টু মাইনাস লন অফ এই যে টাউ এল আছে একটা লন অফ 0.2 হইব। এইটার সলভ করলে যা রেজাল্ট হয় ওইটাই বেসিক্যালি আমার টাইম। সো যেটা সেকেন্ড, হ্যাঁ, ওইটা পেলাম আমরা এ নাম্বার কোশ্চেন। আর বি নাম্বার কোশ্চেনে বসে টি ইকুয়াল টু যখন 1 টাউ অফ এল, তখন আমার কারেন্টের মান কত? আই ইকুয়াল টু, তখন হলো আই ইকুয়াল টু ওয়াট, এইটা বলছে আমার সেকেন্ড পার্টে আই থিঙ্ক, হ্যাঁ। সো হোয়াট ইজ দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টর এট টাইম টি ইকুয়াল টু 1 টাউ অফ এল। সো আমরা কি করব, যে এই সূত্রে আমরা জানি কি কারেন্ট ইকুয়াল টু ই নট বাই আর 1 - e⁻⁻t/τ অফ এল। তাহলে আমার বলছে টাইমের মান 1 টাউ অফ এল হইব। সো আমি কি করবো, এই জায়গায় ই নট বাই আর বসাবো, 1 - e⁻⁻t এর জায়গায় বসাবো টাউ অফ এল, আর নিচেও আছে টাউ অফ এল। এই জায়গায় যদি এই টাউ অফ এল কাটাকাটি যাইব, তাহলে এপসাইলন নট ই নট ডিভাইডেড বাই আর 1 - e⁻⁻1। সো আমি যদি এই জায়গায় ই নট এর মান হুইচ ইজ দেওয়া আছে আমার কত, ই নট এর মান দেওয়া আছে 14, আর এর মান 1.2 ইন্টু 10⁻³ আইডল 1 - e⁻⁻1। সো এইগুলো যদি সব বসাই তাহলে আমি কারেন্টের মান পেয়ে যাব। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? সো তাহলে 53 নাম্বার হয়ে গেল। তো আমরা করছি কত? আমরা করছি হলো 30.02, আর আমরা করছি 53, এই দুইটা অঙ্ক করছি। এটা বুঝছি কিনা আমরা? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সো যদি কোশ্চেন না থাকে তাহলে শেষ করে দিই নাকি? হ্যালো, তাহলে আমাদের পুরা সেমিস্টারের কোর্স শেষ। এখন যেটা হইতেছে আমাদের মিডে পোটেনশিয়াল থেকে কোশ্চেন অলমোস্ট আসে না। সো দ্যার ইজ এ সার্টেনিটি দ্যাট দে উইল গিভ কোশ্চেন অ্যাট লিস্ট এ লিটল বিট অফ কোশ্চেন ফ্রম পোটেনশিয়াল, হ্যাঁ, সার্টেনিটি আছে, বিকজ তারা কোশ্চেন করে নাই মিডে পোটেনশিয়াল থেকে, জাস্ট একটা সিম্পল 1 মার্ক বা 1.5 মার্ক কিছু একটা করছিল। সো আমাদের ফাইনালে আমরা বলতে পারি ওকে লেটস সে তোমরা 24, 25, 26, 27, 28, 29 আর আজকে 30-তে যেগুলো করাইছি। সো মোটামুটি এইগুলা ফলো করো। এই জায়গায় 30-তে যে দুইটা অঙ্ক করাইছি, এই দুইটা ভালো করে বুঝবা।
বোঝার দরকার, নট লাইক মুখস্থ করে আসবা, কারণ মুখস্থ কোনো কাজ দিবে না। তো তুমি যদি বুঝো তাহলে তুমি সব অঙ্ক করতে পারবা। 29 আমরা কিছু অঙ্ক করছি, ওইগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, বোঝাটা ইম্পর্টেন্ট, নট লাইক মুখস্থ করা। 28 এগুলো সবই। সো বেসিক্যালি ধরতে পারো যে এই ইন্ডাক্টর থেকে, এই ম্যাগনেটিক ফিল্ড, এই 3টা চ্যাপ্টার থেকে এমন আছে যে 2টা কোশ্চেন হইতে পারে, 2 কোয়েশ্চেন্স এই জায়গা থেকে হতে পারে। আর এই যে 4টা থেকে মনে করো যে 2টা হতে পারে, যে দেখা গেল সার্কিট থিওরি একই টাইপের, সো এই জায়গা থেকে সার্কিট থেকে একটা হলো, আর দেখা যাইতেছে এই 24-25 ক্যাপাসিটর বা কিছু একটা আছে, এই টাইপের যে জায়গা আছে, এই জায়গা থেকে একটা হয়ে যেতে পারে। হ্যাঁ, আই এম নট শিওর, বাট আই এম জাস্ট গিভিং অ্যান আইডিয়া। হ্যাঁ, সো যেটা হইতেছে যে আমার ম্যাগনেটিক ফিল্ড থেকে হয়তো বা 2টা বা একটা কোশ্চেন থাকতে পারে, আর তোমার মনে করো যে বাকিগুলো দিয়ে, সো বেসিক্যালি হয়তো বা 4টা কোশ্চেন থাকবে, আই এম নট শিওর, বাট 4টা কোশ্চেন যদি থাকে তার মধ্যে দিয়ে একটা তুমি অ্যাভয়েড করতে পারবা। সো ইউ হ্যাভ টু অ্যান্সার 3 কোশ্চেন্স অ্যাট লিস্ট। ওকে, সো দ্যাটস ইট। তাহলে কি সবাই থাকো নাকি? হ্যালো? আর তোমরা কবে অনলাইনে একটা ক্লাস করতেছো, একটা কনসালটেশন টাইপের ক্লাস? তো হয়তো বা ম্যাগনেটিক ফিল্ডে আমি 2-4টা অঙ্ক দেখাবো আর কি। হ্যালো, করতে চাও? আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট দিস ইন ডিসকর্ড মেবি। জাস্ট একটা প্রবলেম সলভিং ক্লাস হবে আর কি। এই তো। ওকে, থাকো তাহলে সবাই, অনেক কষ্ট হয়েছে আর কি। ওকে, আল্লাহ হাফেজ।